আচ্ছা, আজকের ভিডিওটা প্রথমটা শুরু করছি কল্পনা আর দীপালিকে নিয়ে। আমি অরিজিনাল নামই বললাম, কারণ কল্পনা আর দীপালি সেদিন আমি একটা ভিডিও করেছিলাম, ওই প্রিয়া ভার্সেস কল্পনা। সেখানে কিছু কথা আমি কল্পনাকে প্রশ্ন করেছিলাম, তো কল্পনা কিছু উত্তর দিয়েছে আর কিছু কথা প্রিয়াকে বলেছে। সেখানে আমাকে খুব সম্মান দিয়েই বলেছে যে একজন আন্টি প্রশ্ন করেছিলেন যে তোমার মা কেন রান্না করে দিল না, এটা আমিই বলেছিলাম। আচ্ছা, যারা দেখুনি সেদিন ভিডিওটা নিয়ে কথাটা একটু হিন্টস দিচ্ছি, তারপর আমি পুরোটা ক্লিয়ার করছি। প্রিয়া একটা ভিডিও করেছিল এবং সেই ভিডিওতে বলেছিল যে কল্পনা নাকি কোন ভিডিওতে বলেছে যে কল্পনা যখন অসুচ ঘরে ছিল, মানে আতুর ঘরে ছিল, তখন কল্পনাকে একটা পটল দিয়ে বা পেঁয়াজ ভাজা দিয়ে ভাত দেওয়া হয়েছে, কারণ ঝোল ঝাল খেতে দেওয়া হয়নি, ভাজা ভাজা শুকনো শুকনো খাওয়া দেওয়া হয়েছে। কারণ এটা বলা হয়েছে যে আতুর ঘরে মানে আফটার ডেলিভারি মেয়েরা যতটা ড্রাই খায় ততটাই ভালো। তো এই কথার পরিপ্রেক্ষিতে প্রিয়া একটা ভিডিও করে বলেছিল যে আমি ওই সময় রান্না করেছিলাম, আমাকে যেটুকুন করতে বলা হয়েছে সেটুকুনি করি, তবে হ্যাঁ একটা পটল দিয়ে বা ভাজা দিয়ে বা কিছু পেঁয়াজ ভাজা দিয়ে ভাত দেওয়া হয়নি। কারণ আমার শ্বশুরবাড়িতে সবসময় 4-5 পদ রান্না করা হতো, মাছ মাংস রান্না করা হতো, কিছুটা এখানে রান্না করা হতো, কিছুটা আতুর ভোজন রান্না করা হতো। তবে হ্যাঁ, ঝোল ঝাল খাওয়ার দিনই ফ্রাই দেওয়া হয়েছে, কিন্তু একটা পটলকে চিড়ে ভাজা করে দেওয়া হয়নি, এটা মিথ্যা বলেছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে কল্পনা একটা ভিডিও করে বললো, কিছুটা আমাকে কিছুটা প্রিয়াকে নিয়ে বললো যে হ্যাঁ, আমাকে বললো আপনি তো জানেন না আমার মা কেন দেয়নি, মা ওই 13 দিন আমার সাথেই ছিল, মানে আতুর ঘরে ছিল। আর যেহেতু মা আতুর ঘরে ছিল, তাই সেহেতু মার বেরিয়ে গিয়ে রান্নাঘরে ঢুকে মেয়ের জন্য রান্না করার কোনো রকম নিয়ম ছিল না। মার কাজ শুধু ছিল মেয়ের সঙ্গে থাকা। তার থেকেও বড় কথা, বাচ্চার কাঁথা টাথা ধোয়ার জন্য নাকি ওদের বাড়ির কল ইউজ করে দেওয়া হতো না, একটা অনেক দূরে নদী আছে, সেই নদীতে গিয়ে ওর মাকে ধুয়ে আনতে হতো, এবং সেটার জন্য ওর মার অ্যালার্জিও হয়ে গেছিল। হ্যাঁ, কল্পনা ঠিকই বলেছো, তোমরা যদি পুরো কথা না খুলে বলো আমার পক্ষে জানা সম্ভব না, কারণ আমি ভিডিও দেখে ভিডিও করে যেটুকুন শুনেছি সেটাই তোমাদেরকে বলেছি। আর যেহেতু দীপালি আর মিতু তানিশ আমার খুব প্রিয়, সেখানে নিশ্চয়ই কল্পনার প্রতিও আমার কোনো রেশ নেই, আর প্রিয়ার প্রতিও কোনো রেশ নেই। আমি যা দেখবো তা নিয়েই বলবো। আমার কোনো একদম এর পক্ষেই বলতে লাগবে, এর বিপক্ষেই বলতে লাগবে, একে ছোট করলেই আমি বাঁচতে পারবো আর একে বড় করলেই আমি বড় ভিউজ পাবো, সেটা হয় না। তারপর যেটা কল্পনা বললো সেটা হলো ট্রেন্ডিং কেচ্ছা, যেটা কিনা প্রিয়া বলেছে যে হ্যাঁ ট্রেন্ডিং কেচ্ছা, তো তাই তুমি ঘরের কেচ্ছা নিয়ে এসেছো। অ্যাকচুয়ালি প্রিয়া একটা কথা বলেছিল যে আমি এইবারের আতুর ঘরে, মানে এইবার সেকেন্ড চাইল্ডের সময় খুব ভালো আছি, কারণ আমার মা, বোন এবং স্বামী দেবতাটি খুব ভালোভাবে সেবা করছে। আমরা দেখেছি একদম থালা সাজিয়ে মা খাবার দিচ্ছিল। হ্যাঁ, আর বড়জনের সময় মানে আয়ুষের সময় মা আসতো, থাকতো না, একটু উপর উপর করে চলে যেত, এরকম করে বলেছে। তো এইবার তো ফুল টাইম, শুধু মা না, মা, বোন, ভাই, মানে 3 জন এক্সট্রা লোক এবং স্বামী 4 জন। তো এটা বিষয় প্রিয়া বলেছে যে হ্যাঁ আমার তখন নতুন বিয়ে হয়েছিল, যখন কল্পনার বিয়ে হয়েছে তখন আমার স্বামীর 1 পয়সা ইনকাম নেই, দুজনই আমরা ওদের উপরে, মানে বড় ভাসুর আর শ্বশুর শাশুড়ির উপরে নির্ভরশীল। তাই আমাকে যা করতে দেওয়া হয়েছে, যেটুকুন দিতে বলা হয়েছে আমি সেইটুকুনি দিয়েছি বা সেইটুকুনি করেছি। না আমি এর আগে করেছি, না আমি এর পিছে করেছি। আর আমি এতটা তখন বুঝতাম না, কারণ ওর বয়সে তখন কি ছিল, 18 বছরের মেয়ে। তো কিন্তু এইটুকুন খাওয়ার দিয়ে আমরা ভাত দিইনি, এটা প্রিয়া বলেছে। আর কল্পনা বলেছে যে আমি এর জন্য কথাটা বলেছি যে তোমার যখন আতুর ঘর হয়েছিল তখন আমার ছেলের বয়স 1.5 বছর, এবং তোমার আতুর ঘরের সমস্ত দায়িত্বটা আমি মোটামুটি নিয়েছিলাম। এবং ঠিকই বলেছ যে 8 পদ রান্না, 4-5 পদ রান্না রেগুলারই হতো। ওই 5 পদ আমি এদিকে রান্না করে তোমার জন্য 3 পদ রান্না করে নানা রকম ভালো খাবার তোমাকে আমি দিতাম, এবং মোটামুটি তোমাকে আমি 1 মাসের মতো বেড রেস্টে রেখেছি। এখন দেখো কল্পনা কদ্দুর প্রিয়ার জন্য করেছে, প্রিয়া কদ্দুর কল্পনার জন্য করেছে, আমরা শুধুমাত্র ভিডিওতে ওরা 2 জায়ের ভার্সন শুনেই বলতে পারবো। আজকে দীপালিও বললো বাপের বাড়ির লোকরা অনেক কিছু করতে চাইলেও করতে পারতো না, কারণ অনেকটা অধিকার থাকে না, কারণ মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে আর গ্রামে গঞ্জে বাপের বাড়ির লোকরা নাক গলাতেই পারে না। তাও তো কল্পনা লাকি যে কল্পনার মাকে থাকতে দেওয়া হয়েছে আতুর ঘরে। অনেক সময় তো এটাও দেওয়া হয় না, বা অনেক সময় মেয়ের মাও চায় না যে আমি থাকবো বলে, এটা অনেক ব্যাপার থাকে। আচ্ছা, তো দীপালি বললো যে ওরও সময় ছোট মেয়েটা ছোট ছিল, ওরও 3টে মেয়ে, তো ওর পক্ষে সম্ভব না যে বোনের আতুর ঘরে গিয়ে বোনের সাথে সাহায্য করা বা কাজ করা। সবগুলি পয়েন্টই
আমার মনে হলো ভ্যালিড। একটা বোনের বাড়িতে গিয়ে একটা ম্যারিড দিদির পক্ষে উইথ বাচ্চা থাকা সম্ভব হয় না। তারপরে কল্পনার বর বোধ হয়, আমার যেটুকু ধারণা হয়তো ওখানে ছিল না, বা থাকলো পুরুষ মানুষ সেরকম কিছু বলতে পারবে না মা বাবার এগেনস্টে বা মা বাবার সাথে। তো মা বাবা যখন বলবে এটা করতে লাগে, এটাই নিয়ম, তো এটাই নিয়ম বলেই মানতে লাগে। এরকম নিয়মের অজুহাত দিয়ে আজকের দিনে দাঁড়িয়েও অনেক কিছুই করা যায়। এটা কিন্তু প্রিয়া বলে দিয়েছে, আমার শাশুড়ি নিয়ম কনস্ট্যান্ট চেঞ্জ করে। আসলে নিয়ম কনস্ট্যান্ট চেঞ্জ করে না, যুগের সাথে সাথে পাল্টে যায়। কল্পনা যখন বিয়ে করেছিল বাড়ির প্রথম বউ ছিল এবং ওনার শাশুড়ির ফার্স্ট ছেলের বউ। তাই সেখানে অনেকটা স্ট্রং পাওয়ারের একটা ব্যাপার থাকে। শাশুড়ি মানে পাওয়ার। আমি এই সংসারটা আমার, শুধু কল্পনার ক্ষেত্রে না, এবং অনেক ক্ষেত্রেই বাড়ির বড় বউয়ের ক্ষেত্রে যে নিয়মগুলি মানা হয়, ধীরে 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 বাকি বউগুলি আস্তে আস্তে সেই নিয়মগুলি বিলুপ্ত হয়ে যায়। এবং অনেক বাড়ি আমি জানি যেখানে আমি নিজে আমারই রিলেটিভদের শুনেছি, বড় বউকে শাড়ি ছাড়া কিছু পরতে দেওয়া হয়নি, দ্বিতীয় বউ এসেই একদম সালোয়ার কামিজ পরা শুরু করেছে। এখন দিদি সালোয়ার কামিজ সবই পরে, হ্যাঁ আজকে সবাই পরে, আজকে 20 বছর আগে সবাই পরতো না। তো শাশুড়ি শ্বশুর এলাও করতো না বড় বউকে। সেকেন্ড বউ এসেই পুরো নিয়ম ভেঙে দিয়েছে। থার্ড বউ এসে আরও নিয়ম ভেঙে গেছে, একদম টি শার্ট জিন্স। ফোর্থ বউ আরও এগিয়ে গেছে। তো দিনের সাথে সাথে কালের চক্রে শাশুড়িরাও বদলে যায়। হ্যাঁ, আর প্রথম বউয়ের উপর একটু হলো চাপটা বেশি থাকে। প্রথম বউ যখন ধীরে 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 এই গাঁটগুলি খুলতে থাকে, তখন শাশুড়ি মা গিয়ে দ্বিতীয় বউর কাছে এগুলা করতে সাহস পায় না। কল্পনা এটাই বলেছে, প্রিয়ার সময় অনেকটা লিবারেল হয়ে গেছিল। হয়তো উনি বুঝতে পেরেছেন যে ওই এতটা শক্ত হলে গরু দড়ি খুলে দিয়ে ভাগবে। তো সেখানে প্রিয়ার জন্য ছিল কল্পনাদারি। শুধু তাই না, কল্পনা প্রিয়ার ছেলেকেও নিজের মানে ফিট করিয়েছে। সেটা কল্পনা আগেও, যখন আয়ুষ অসুস্থ হয়েছিল তখনও কল্পনাকে প্রচুর টন্ট মার্কা কমেন্ট আসতো, তখন দেখেছিলাম। তখনও কল্পনা বলেছিল যে আমি কি করে মানে ওর কষ্টটা সহ্য করবো, কারণ আমি ওকে ফিট পর্যন্ত করেছি। আজকের কথা না, 2023-এর কথা, যখন প্রথম আয়ুষের ওই রোগটা ধরা পড়েছিল তখনই আমি দেখেছিলাম কল্পনার বর মিলে বসে ওদের সম্বন্ধে অনেক কিছু বলেছিল, এবং সেই কথাটা কল্পনা এখানেও বললো। তার মানে এই ব্যাপারটা সত্যি কথা যে কল্পনা আয়ুষকে ফিট পর্যন্ত করিয়েছে। এটা অনেক বড় কথা যে মা হয়ে দেওরের ছেলেকে ফিট করিয়েছে। তো সেখানে অবশ্যই কল্পনার দীপালি, আমি জানতাম না যে তোমার মা ছিল। হ্যাঁ, তুমি নিজেরাও বলেছো, আমরা তো ওইটুকুনি বলি যেটুকু আমরা দেখি, যেটুকু আমরা শুনি। তো আর এটাও সত্যি কথা যে তোমার সাথে এক্স্যাক্টলি কি হয়েছে এটা তুমিই বলতে পারবে, আর কিছুটা প্রিয়া বলতে পারবে। ঘরের কেচ্ছা নিয়ে কথা বলতে কল্পনা চায় না, বললে অনেক কিছু করা যায়। হ্যাঁ, তুমি হয়তো অনেক কিছু বলতে পারো, তোমরা একটা সময় তোমরা দুই জায় মিলে অনেক কিছু বলেছিলে। আর দেখো, তোমরা বললে কোনো ক্ষতি নেই, কারণ দিনের শেষে আমরা একটু কন্টেন্ট পাবো, আমাদের কন্টেন্ট দরকার পড়ে প্রচণ্ড মাত্রায়। হ্যাঁ, যেখানেই যার ঘরে আগুন লাগে সবার আগে আমরা আগুন নিবানোর ছলে গিয়ে আগুনটাকে জ্বালিয়ে দিই। আর এতটাই জ্বালাই, দেখো একটা ছোট্ট বাচ্চাকে আমরা আজকে মা হারা করে দিলাম। বুঝতেই পারছো কার কথা বলছি? হ্যাঁ, বাতকুলার কথা। ওই যে প্রদীপ আর টিন টিন টিন। হ্যাঁ, তো এটা কিন্তু আগুনটা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই আমরা লাগিয়েছি, এমনভাবে লাগিয়েছি যাতে ওরা মিলতে না পারে। তো আমাদের এসব ব্যাপারে আমরা একদম হ্যাঁ। তো সেখানে কল্পনা বলছে যে হ্যাঁ, আমার সেরকম একটা ভিউজের বা সেরকম একটা নেশা নেই, কারণ আমার একটা লক্ষ্য হচ্ছে ছেলেকে মানুষ করা। ছেলেকে বিতে পরে আমি গ্রামে থাকলে আরো ভিউজ হতো। আমার জ্বলন, আমি বলেছিলাম অনেক সময় এরকম জ্বলন হয়, জায়ের মধ্যে একটা জ্বলন থাকে। এখানে দীপালি বলছে না, আমার বোনের সেরকম জ্বলন নেই, কারণ আমি দীপালিকে বলি না, খুব ভালো, খুব একটা ইনোসেন্ট টাইপের মনে হয়। এটাই বলেছে যে আমার বোন ঠিক আমার মতো, আমার বোনেরও কোনো জ্বলন নেই আমার মতো করে। আমি বলেছিলাম যে যা মানে একটুখানি হলো কোথাও না কোথাও হিংসা থাকে। জায়ের ঘরে একটু বড় কিছু দেখলে কিছু, কিন্তু এই কথাটা কল্পনা ডিনাই করেছে, বলছে না আমার কোনো হিংসা নেই, আমার শুধু শান্তি লাগে। আমি খুব ভয় পাই আমাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হওয়া, আমাকে নিয়ে কিছু করা, যার জন্য ও নাকি ফেসবুক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ কিছুতেই নেই। ইনফ্যাক্ট ইউটিউবটা ডিলিট করে দিয়েছিল ওর বর। কারণ মাঝখানে আমরা সবাই জানি একটা বিশাল কন্ট্রোভার্সি হয়েছিল, না সেই কন্ট্রোভার্সিতে আমি পাড়া দিইনি, তখন আমি ব্যস্ত ছিলাম, আমি সেই কন্ট্রোভার্সিতে ঝুঁকি নাই। 4-5 দিন মারাত্মক কন্ট্রোভার্সি হয়েছিল, এবং সেই কন্ট্রোভার্সির সময় কল্পনার ভিউয়ার্সরা আমাকে সে রিকোয়েস্ট করছে, দিদি তুমি একটু কিছু বলো, কিন্তু আমি সময় পাইনি। সবসময় সময় দেওয়া যায় না। আমি সময় দেওয়ার আগেই কন্ট্রোভার্সিটা শেষ হয়ে গেছিল, তা আমি আর এটাকে ঘাটাইনি, কারণ জানি ঘাটালি আবার কল্পনাকে
ঘা করে দেওয়া হবে। এবং তারপরেই কিন্তু কল্পনা তার কমেন্ট বক্সটা অফ করে দিয়েছে, যে কথা দীপালি আজকে বলেছে যে আমার বোন যদি এতটাই ভিউজ চেত, কমেন্ট বক্স খুলে দিলে ভিউজটা বেশি হতো। হ্যাঁ, কমেন্ট বক্স খুলে দিলে নেগেটিভ ভিউয়ার্সরা থাকে, এরা নেগেটিভ কমেন্ট করার জন্য একটু কমেন্ট লেখার জন্য যায়, একটু দেখে, নেগেটিভ কমেন্ট করে, সেটাও একটা কমেন্ট বক্স খোলার একটা প্রায়োরিটি থাকে। আর কমেন্ট বক্স খুললে ইউটিউবও বিভিন্ন জায়গায় বেশি পাঠায়। তো ওর লোভ নেই দেখেই ও কমেন্ট বক্স কিন্তু আজ পর্যন্ত খুলেনি, কারণ ও ওরকম কমেন্ট নিতে পারে না, প্লাস কমেন্ট রিলেটেড কন্ট্রোভার্সি নিতে পারে না। কন্ট্রোভার্সি নিতে পারে না অনেক মানুষই, কারণ যেটা ও বলেছে যে আমার শরীর খারাপ হলে, বারবার কথা বলছে, আমাকে হসপিটালে কে নিয়ে যাবে, আমি ছেলেকে নিয়ে একা থাকি। হসপিটালে নিয়ে যাওয়ার থেকে বড় কথা হচ্ছে যোগা ক্লাস, অ্যাবাকাস ক্লাস, এরকম নানা ক্লাস ওকে করতে লাগে। ওর ছেলেকেও নিজে একা হাতে পড়ায়, ও টিউশনে দেয় নাই, ও শিলিগুড়িতেই কেবিতে দিয়েছে। হ্যাঁ, এটাই তোমার অ্যাসেট। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে আমরা রোজগার হয়তো করতে পারি, কিন্তু যদি ছেলে পিলে মানুষ না হয় সেই টাকাটা কিন্তু অটোমেটিক বেরিয়ে যাবে। বরং তুমি যদি, তোমার ছেলে থিতে উঠে গেছে, আর মাত্র 9টা বছর, অনলি 9 ইয়ার্স তোমার খাটতে লাগবে। একটা বাচ্চা ক্লাস 12 দিয়ে দেওয়ার পর সে কলেজে উঠে যে কোনো স্ট্রিমে গেলে তোমাকে দৌড়াতে লাগবে না তাকে স্কুলে নিয়ে, কলেজে নিয়ে যাওয়ার জন্য, কলেজ থেকে নিয়ে আসার জন্য, টিউশন নিয়ে যাওয়ার জন্য। সে তখন নিজেটা নিজেই করতে পারবে। হ্যাঁ, তোমাকে অ্যাজ এ গার্জিয়ান কেয়ারিংয়ে রাখতে লাগবে, কেয়ার করতে লাগবে, কিন্তু তোমাকে পিছিয়ে 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 ছেলে কোথায় গেল না গেল দৌড়াতে লাগবে না। এই 9টা বছরই তোমার মূল টাইম, মূল ইনভেস্টমেন্ট। তুমি এখন তোমার টাইম ইনভেস্টটা এই ভিডিওতে না করে তুমি টাইম ইনভেস্টটা তোমার ছেলেকে করছো, এটা সবচেয়ে বড়, সবচেয়ে ভালো কথা। রিয়েল ইনভেস্টমেন্ট, এটা আমি সবসময় বলি, ব্যাংকের কোনো ফিক্সড ডিপোজিট থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট যদি আমি আমার সন্তানের জন্য কিছু করতে পারি, কিছু ইনভেস্টমেন্ট করতে পারি, মানে টাইম, দেখভাল, সময়। আমি ভিডিও করব না, যেটা ও বলেছে যে আমি, প্রিয়া বলেছিল ও 5টা ভিডিও দেয় ইনস্টাগ্রামে, 5টা না 4টা-5টা ভিডিও দেয় ফেসবুকে, মানে ভিডিও ভিডিও ভিডিও। হ্যাঁ, প্রিয়ার ভিডিও ছাড়া কোনো উপায় নেই। ভিডিও হচ্ছে প্রিয়ার ওয়ান অ্যান্ড অনলি আর্নিং সোর্স। সেখানে দাঁড়িয়ে তোমার কাছে তোমার বরের একটা পার্মানেন্ট স্যালারি আছে, স্যালারির পর রিটায়ারমেন্ট গেলে একটা ভালো পেনশন আছে, তোমার ছেলের জন্য আর্মিতে একটা চাকরির দরজা খোলা আছে, তুমি যোগা শেখাচ্ছ, তুমি যদি একটু শুটিং টুটিং শেখাও, বা কেবিতে এনসিসি আছে, এনসিসিতে দিলে, প্লাস তোমার ছেলের যে স্কুল ফিজ সেটাও তোমরা রিএম্বার্সমেন্ট পেয়ে যাচ্ছ, ডাক্তার, ওষুধ, সমস্ত খরচ অফিস তোমাকে পেইড করে দেয়, তোমাদের আর্মির হসপিটাল আছে, সব কিছু ফ্রি পাচ্ছ। সেখানে দাঁড়িয়ে প্রিয়ার কিন্তু একটা পয়সা নিজের গাটের থেকে নিজের ব্যাগে দিতে লাগবে। ওর ছেলের স্কুল ফিজ, ওর ছেলের বই খাতার কেনার টাকা, ওর অসুখ বিসুখ, নার্সিংহোম, ডেলিভারি, সব। আর সেখানে তোমাকে পুরোটাই দেবে ভারত সরকার। শুধু তুমি বা তোমার ছেলে পাবে না, গ্র্যান্ড সান অ্যান্ড গ্র্যান্ড ডটারও পায়, তোমার ছেলের দিকের ছেলে মেয়েরাও পেয়ে যাবে, যে এক্স আর্মি ফ্যামিলি। এই আর্মির এই জিনিসটা, হ্যাঁ অবশ্যই ওরা আমাদের জন্য করে, দেশের জন্য করে, দেশ ওদেরকে ফেসিলিটি দিয়েছে। তাই তোমার হয়তো সেই ভিডিওটা না দিলেও চলে। কারণ তুমি বলছো টাকা সোনার খাটে শুয়েও যদি আমি মানসিক শান্তি না পাই তাহলে কি লাভ। এটা অনেকটা বড় কথা, আমরা সেটা বুঝি না। আমরা সবাই আরো 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 লাগে। তুমি বলেছো আমি তো রেসে নাই যে আমি ওকে ফেসবুকে দিতেই লাগবে, আমাকে ওই ভিডিওটা দিতেই লাগবে। অনেক সময় যে ভিডিওটা ছোট সেই ভিডিওটা আমি আগে ছেড়ে দিই, পরের ভিডিওটা আমি হয়তো একটু পরে এডিট করতে সময় লাগে, কারণ আমি টাইম পাই না, আমি রাত্র জাগি না। হ্যাঁ, ইউটিউব করতে গেলে ম্যাক্সিমাম লোকরাই রাত জাগে, মানে রাত জাগাটা মানে ফালতু কথা, একটু লেটে শয়, 12টা-1টা পর্যন্ত শয়, কারণ 10টা পর্যন্ত 11টা পর্যন্ত রাত্রে খাওয়ার টাওয়ার দেখায়, তারপর হয়তো খেয়ে দিয়ে বসে নীরব হয়ে গেলে ঘরে, যারা ব্লগিং করে হয়তো রাত্রেবেলা এডিট করে। আবার যারা ধরো সকালবেলা এডিট করে, সারাদিনেরটা 9টার সময় ঘর খালি হয়ে গেল, মেয়ে চলে গেল, বর চলে গেল, 9টা থেকে 10, 10:30টার মধ্যে বসে 1 ঘন্টা এনাফ টাইম এডিট করার জন্য এডিট করে ফেলে। ওই 10টার সময় এডিট করে 11টা 11:30টার সময় ভিডিও আপলোড করে দেয়। সেটা তুমি বলছো যে তোমার সেই 1 ঘন্টা সময়টুকুনো থাকে না, কারণ তুমি আপ ডাউন করতে থাকো। তাই তুমি যখন যেই 2-3 দিন তুমি বাড়িতে থাকো, ছেলেকে নিয়ে অ্যাবাকাস বা যোগাতে যেতে লাগে না, সেই 2-3 তুমি দাও। প্লাস তোমার নিজের একটু নিজের শরীরটাতে খেয়াল রাখতে লাগে, কারণ তোমার যেহেতু সিজার হয়েছিল তুমি সেরকমভাবে একটা যত্ন পাওনি। বাড়ির বড় বউ হিসাবে তুমি হয়তো অসুস্থ ঘর থেকে বেরোনোর পর, আতুর ঘর থেকে বেরোনোর পর তোমাকে এক্সট্রা কিছু কাজ তোমাকে করতে লেগেছে। সাধারণত আতুর ঘরের পরে মেয়েরা মনে করে আমরা সুস্থ হয়ে গেছি, হাঁটতে পারছি, কিন্তু এটা না। তারপরে বিশেষ করে সিজার হলে তো মোটামুটি 3 মাস রেস্ট নিতে লাগে। তো সবাই রেস্ট নিতে পারে না,
তুমি হয়তো পারোনি, তুমি জয়েন্ট ফ্যামিলি ছিলে, বড় ছেলের বউ ছিলে, একটু নম্র হয়ে থাকতে প্রথম, হ্যাঁ, প্রিয়া নতুন বউ, তোমাকেই ভার নিতে লাগতো। আবার অনেকে পারে না, যেরকম আমরা পারিনি, নিউক্লিয়ার ফ্যামিলি হিসাবে হয়তো একটু হলো উঠবোস করতে লেগেছে, কাজ হয়তো করতে লাগেনি, কাজের লোক ছিল, বাচ্চা দেখার জন্য। আমার তো নার্সই ছিল, না নার্স মানে কোনো অসুখ বাচ্চা ছিল না, এটা আমার ভুল মেসেজ যাবে। নার্স মানে এখানে হসপিটালের যে ওই ট্রেনিং যেগুলোকে আমরা আয়া বলি, বা ট্রেন্ড ছিল, আমার যেটা ছিল ট্রেন্ড ছিল। ওরা সকালে আসতো, সন্ধ্যার সময় যেত, মানে ওই বাচ্চাকে তেল মালিশ করা, স্নান করানো, ওই ট্যাকেটগুলি রোদে দেওয়া, ব্ল্যাঙ্কেটগুলি আবার এনে ভাঁজ করে রাখা, এগুলি করতো। 4-5 মাস পর্যন্ত ওরা দেখভাল করতো। ফিট তো আমি করাতাম, কিন্তু এছাড়া যেটা বাচ্চার কাজ থাকে, আমাকে মালিশ করা, এগুলি ও করতো আর কি। হ্যাঁ, তো বাট ও এমনিতে আয়া ছিল না, যে মাসি সেগুলো ছিল না, ও নার্সিংহোমে ডিউটি করতো। আমাদের জন্য আমি আয়া বললাম, কারণ ও নার্সিংহোমে এমনকি ও স্যালাইন দিতে মোটামুটি একটা জানা লোক এনেছিলাম, স্যালাইন দেওয়া, ইঞ্জেকশন দেওয়া আমার দরকার পড়ে, মানে দিতে পারে, মানে এইসব ডিউটিগুলি করে, হসপিটাল থেকে নিয়েছিলাম। তো সে ওরকম। তো এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন, কে কীরকম রেস্ট নেয়, কে একদম রেস্ট নেয় না। আর এইসব আয়াটায়ার রেট দারুণ। আর তখনকার দিনেই কীরকম ছিল, মানে ভালো খাওয়া দাওয়া তো করতো, প্লাস একটা ভালো অ্যামাউন্টে নিত। তাও বাচ্চাটা সিকিউরড, বাচ্চাটার জন্য চিন্তা নেই। আর বাড়ির অন্য লোকদের একটা অসুজগরের আমি দেখেছি, আমার ননাসের মেয়ের যখন বাচ্চাটা হয়েছে, আমার ননাসের সন্ধ্যাও যেত, সব কাজ করে টোরে কাপড় টাপড় ধুয়ে টুয়ে এসে একদম টায়ার্ড। সেই জিনিসটা হয়তো আমার পরিবারে কাউকে করতে লাগেনি, টাকার উপর দিয়ে চলে গেছে, কাউকে সেরকমভাবে পরিশ্রমটা করতে লাগে না। তো যাই হোক, এটা গেল আমার কথা এখানে বলার জন্য আমি আসিনি, আমি নর্মাল কথা বলতে এসেছি। তো সেখানে দাঁড়িয়ে কল্পনারও একটা কোমরের ব্যথার প্রবলেম হয়। হ্যাঁ, যাদের সিজার হয় এদের একটা, আমাদের যখন অ্যানেস্থেশিয়া করে, ফুল বডি অ্যানেস্থেশিয়া যখন করে, কোমরে একটা ইঞ্জেকশন দেয়। আর সেই কোমরের ইঞ্জেকশনটা আমাদের অমাবস্যা পূর্ণিমা, আমি বলতাম সবসময়, এখনো বলি, অমাবস্যা পূর্ণিমার আসলে কোমর বলে দেয় কখন অমাবস্যা কখন পূর্ণিমা, মানে কোমরের ওই পার্টিকুলার জায়গাটাতে না একটা পেইন হয়, যে বোঝা যায় যে হ্যাঁ সামনে অমাবস্যা আসছে, সামনে পূর্ণিমা আসছে। ডিপেন্ডস আপন কার কীরকম হেলথ ইস্যুস, কে কীরকম মেনটেন করে, সেটাও একটা ব্যাপার আছে। যারা মেনটেন করে চলে তাদের অনেক ভালো, যারা মেনটেন করে না, আমার যা এত বছর আগের বাচ্চা হয়েছে, আমার যাকে কখনো ওই বিয়ের 4-5 বছর পর কখনো আমি বসে ঘর ঝাড়ু দিতে দেখিনি, ঘর ঝাড়ু, ঘর মোছা, এই ধরনের কাজগুলি করতো না, পেটে নাকি চাপ করে, মানে এতটাই নিজেকে সেফে রেখেছে। সেটা তো আমার পক্ষে সম্ভব হয়নি। আমি ধুমধাম, কারণ আমি চঞ্চল টাইপের, ধুম কাজ করতে ভালোবাসি। তো সেই ঠাকুরের ইচ্ছায় আমার সেরকম কোনো প্রবলেম হয়নি। তো সেখানে দাঁড়িয়ে কল্পনা অনেকটা ভুক্তভোগী, যেখানে প্রিয়া হয়তো অতটা কষ্ট করতে লাগেনি, কারণ কল্পনা প্রিয়াকে ঢেকে দিয়েছে একটা বড় দিদি হিসাবে। তার থেকেও বড় কথা এটা বলেছে কল্পনা, আজকে প্রিয়া হয়তো সফল ইউটিউবার, প্রিয়া হয়তো একটা ভাইরাল ইউটিউবার। হ্যাঁ, প্রিয়া ভাইরাল ইউটিউবার হয়েছে, কিন্তু প্রিয়ার জীবনে প্রচুর কন্ট্রোভার্সি আছে, আর তুমি সেই কন্ট্রোভার্সিটাকে ভয় পাও, কারণ হয়তো তোমার হাজব্যান্ডের কলিগরা দেখতে পারবে, বা তোমার ছেলের স্কুলের প্যারেন্টস দেখতে পাবে। আর প্রিয়ার জীবনটাই হচ্ছে কন্ট্রোভার্সি। কিছুদিন আগে সিঙ্গেল মাদার, হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে গেল, বর চলে গেল। হ্যাঁ, কিছুদিন আগে যে মানুষটা আমাকে অকথ্য গালি দিয়ে অপমান করেছে কল্পনা, সেই দাদা ভাই, সোনা দাদা ভাই, তাকে দিয়েই প্রিয়া তার স্বাদটা করালো। কারণ সেই সময়, সেই পার্টিকুলারলি ওই টাইমে ওই লোকটা ভাইরাল হয়েছিল জুতোর বাড়ি খেয়ে, নট গুড কাজে, জুতোর বাড়ি তাকে দেওয়া হয়েছিল পুরো ওয়াইটি থেকে, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তার জন্যই হয়তো প্রিয়া সারা জীবন যাকে নেমন্তন্ন করার মতো সময়টুকুন পায়নি, ছেলের বার্থডে হ্যান ত্যান, এমনকি প্রিয়ার একান্ত আপন গুরুমা এসেছিল, গুরুমার বার্থডেও হয়েছিল, তখনও প্রিয়া যেতে বা দেখা করতে সময় পায়নি। কিন্তু ওই ভদ্রলোক জুতা খেয়ে লাথি খেয়ে নাম করার পরই প্রিয়া তাকে তার বাচ্চার কি বলে স্বাদ খাওয়া অনুষ্ঠানে এনেছিল, সো দ্যাট সমস্ত কন্ট্রোভার্সির চোখটা ও স্বাদের দিকে পড়ে এবং ও প্রচুর ভিউজ কামায়। যদিও বলেছে যদি ওর ভিউজ কামাতেই হতো তাহলে স্বাদের ও প্রচুর ভিডিও ছাড়তে পারতো, কিন্তু ভিডিও ছাড়ার সেরকম সময় পায়নি, বা ভিডিও করার সময় পায়নি। ভিডিও ছাড়ার সময় না পেলেও, ভিডিও করার সময় না পেলেও, কিন্তু ওই যেহেতু ওই লোকটা ওই সময়, যেরকম সন্দীপ ঘোষ একটা পার্টিকুলার সময়, তিলোত্তমা ওই সময় হাইকে ছিল, এখন কিন্তু অতটা হাইকে নেই। তিলোত্তমা ব্যাপারটা আছে, কিন্তু হাইকে ওই টাইমে নেই, এখন নেই। ঠিক তেমনি ওই টাইমে ওই এই ওয়াইটির সন্দীপ ঘোষ হাইকে ছিল, তাই প্রিয়ার বাড়িতেও অনারেবল গেস্ট হয়ে গেছিল। সত্যি কথা বলবো, প্রিয়ার যদি মেয়ে হতো না, তাহলে আমার মনে হতো যে প্রিয়ার স্বাদটা সাকসেসফুল হয়ে গেল। স্বাদ মানে কিন্তু স্বাদ হয়, ইচ্ছা। তো প্রিয়ার একটা ইচ্ছা ছিল, প্রিয়ার যেন মেয়ে হয়, সবারই ইচ্ছা থাকে সেকেন্ড চাইল্ড রিপিট টেলিকাস্ট যেন না হয়, যারই ছেলে থাক তার মেয়ে লাগে, যার মেয়ে থাকে তার ছেলে লাগে।
কিন্তু ওইরকম একটা লোককে নেমন্তন্ন করে এবং তার আশীর্বাদ নেওয়ার পর যদি প্রিয়া সত্যি প্রিয়ার আশাটা মানে উইশটা ফুলফিলমেন্ট পেত, তাহলে আমার একটু ডাউট থাকতো সত্যি কি প্রিয়া ভালো কাজ করেছে। যেহেতু প্রিয়ার উইশটা ফুলফিলমেন্ট হয়নি, তাহলে আমি এখন বলতে পারবো যে প্রিয়ার স্বাদ মেটেনি। কারণ হচ্ছে এইরকম মানসিকতা নিয়ে, ওই যে প্রিয়া বলেছে না ট্রেন্ডিং, ওই সময় লোকটা ট্রেন্ডিং ছিল, অবশ্যই নেগেটিভভাবে ট্রেন্ডিং ছিল। তাই সেই ট্রেন্ডিংয়ে ওই বহেতে ওই পানি মে হাত ধুতে গিয়ে প্রিয়া এই ট্রেন্ডিং লোকটাকে এনেছিল, জুতোর বাড়ি খাওয়া ট্রেন্ডিং লোকটাকে এনেছিল ওকে আশীর্বাদ করার জন্য। তাই তোমাকেও ঘরের কাছে কথা এর জন্য বলেছে, কারণ ওই জটিলা মানে ওই সাদা সাদা জীবনযাপন যার কিনা ননদ শাশুড়িকে নিয়ে ঝগড়া মানে ফলস ড্রামা করে ট্রেন্ডিং ছিল। তাই প্রিয়াও ট্রেন্ডিংটা ধরেছে, তোমার ভিডিওটার খুঁতটা ধরতে পেরেছে। ওই সময় ওই লোকটা ট্রেন্ডিং ছিল, ওইটা ট্রেন্ডিং এনেছে। এর আগে হঠাৎ করে একদিন যখন ম্যান্ডি খারাপ কাজ করছিল, হঠাৎ করে প্রিয়ার মনে হলো প্রিয়ার বড় পরকীয়া লিপ্ত হয়ে অন্যখানে চলে গেছে, তখনও প্রচুর ভিডিও হয়েছিল। তো এরকম করে প্রিয়া নানা রকম কন্ট্রোভার্সি নেয়, ও নিতে পারে না, ও হাও হাও করে কাঁদে, ও ভেঙে পড়ে, চুরচুর হয়ে যায়, কিন্তু তারপরও নেয়, সো দ্যাট চ্যানেলটা একটু আপে থাকে। হ্যাঁ, প্রেগনেন্সি পিরিয়ড, পুরো প্রেগনেন্সি পিরিয়ডটাই কোথাও না কোথাও একটা কন্ট্রোভার্সি ও দিয়েই গেছে। হ্যাঁ, কখনো বেবি বাম দেখিয়ে, কখনো ওই করে পাবলিক ওকে নিয়ে বলে গেছে। যদিও আমি অনেক ক্রিয়েটারকে না করেছি, পার্সোনাল রিকোয়েস্ট করেছিলাম যে ছেড়ে দাও, 9টা মাস করো না, 9টা মাস পরে করো। তারপরও প্রিয়া আমাকে এইভাবে জুতোর বাড়ি খাইয়েছে। ওই লোকটাকে নেমন্তন্ন করা মানেই ডাইরেক্টলি আমাকে জুতোর বাড়ি খাইয়েছে। তো সেটার জন্য আমি প্রিয়াকে কোনোদিনই হয়তো এই জীবনে ক্ষমা করতে পারবো না, আর আমার ক্ষমার ধার ধারে না। তুমি ঠিকই বলেছো, বড় ইউটিউবার শুধু টাকাই বোঝে, মান সম্মান বোঝে না। মান সম্মান বুঝলে প্রিয়া ওই লোকটাকে নেমন্তন্ন করতে পারতো না, আর মান সম্মান বুঝলে প্রিয়া যখন তখন কন্ট্রোভার্সিতে হাত ধুতে পারতো না, বেহেতে ওই পানিতে হাত ধুতে পারতো না। আর প্রিয়ার কাছে কোনো উপায় নেই, ওর কাছে একটাই রাস্তা আছে, নানা রকম ভিডিও করে নিজের পেট পালার, নিজের পরিবারকে পালার। তোমার কাছে উপায় আছে, তোমার কাছে রাস্তা আছে, তোমার কাছে এনাফ। হ্যাঁ, অস্বাভাবিক না থাকুক, তো একটা মধ্যবিত্ত ঘরের চলার জন্য যতটুকুন প্রয়োজন, সেই প্রয়োজনটুকুন আছে। তাছাড়া আছে তোমার সন্তানের একটা সুদৃঢ় ভবিষ্যৎ, যেটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর্মির সন্তানদেরকে দেয়। আমি কল্পনা কেবিতে অনেক দিন কাজ করেছি। ইনফ্যাক্ট আমি জানি না তোমার ছেলের স্কুলের প্রিন্সিপালের নাম কি। একজন শিলিগুড়িতে অনেকগুলি কেবি আছে, একজন প্রিন্সিপাল আছে ছেত্রী, রাইট না উনি শিলিগুড়িতে আছে, উনিও কিন্তু আমাকে চেনে। উনি মেঘালয় থেকে এসেছেন, মিস্টার ছেত্রী। উনিও হয়তো আমাকে নাম বাই নেম বলে চিনবে না, দেখলে চিনবে। আমি জানি না তোমার ছেলে স্কুলের ছেত্রী প্রিন্সিপাল কিনা, কারণ কেবি তো অনেকগুলি শিলিগুড়িতে, কোন কবিতে পোস্টেড আমি জানি না। আমি কদিন আগে শিলং গেছিলাম, তখন শুনলাম আমাদের ছেত্রী স্যার শিলিগুড়িতে আছে, এবং আমার এক বান্ধবী, সে নেপালি, সুব্বা, নামটা নাই বা বললাম, সুব্বা, সেও আছে শিলিগুড়ি কোনো এক কেবিতে। তো তারও বট ট্রান্সফার, সেও আর্মিরই বউ। আর্মি মানে গুর্খা, ওর হাজব্যান্ড রিটায়ার্ড হয়ে গেছে, তো গুর্খার বিএসএফ আর কি, গুর্খা রেজিমেন্ট যেটা বলে, নট বিএসএফ, রেজিমেন্ট গুর্খা। তো রিটায়ার্ড হয়ে গেছে, তো ও চাকরি করে কোনো এক কেবিতে। তো এটা আমি এইবারই জানলাম। তো সেখানে দাঁড়িয়ে প্রিয়ার কাছে কোনো কিছু করার নেই, আর কোনো স্কোপ নেই। তাই প্রিয়ার জমানো, প্রিয়ার পেনশন, প্রিয়ার অসুখের খরচ, প্রিয়ার সন্তানের পড়াশোনা সবটাই আসবে প্রিয়ার এই নানা রকম করা ভিডিওর থেকে। আর তোমার সন্তানের পড়ার খরচ, তোমার সন্তানের তোমার মেডিকেল খরচ, তোমার ভবিষ্যতের এসে সবটাই আসবে তোমার চাকরির থেকে, পেনশন থেকে। তাই দুজনের পার্সপেক্টিভ, দুজনের লাইফস্টাইলটা সম্পূর্ণভাবে আলাদা। আর তুমি যেটা বলেছো যে তোমার বর এবং তুমি চ্যানেল আর্ট, চ্যানেল ব্যানার, ফার্স্ট ইউটিউবার তোমার এরিয়াতে তুমি ছিলে, কিন্তু প্রিয়া ভাইরাল হয়ে গেছে এবং প্রিয়া নাম করেছে প্রিয়াকে, ওই ম্যান্ডি আর কে তুমিও প্রমোট করেছো, ম্যান্ডি আর আরেকজনকে প্রমোট করেছে প্রিয়া, এগুলো দুজন প্রমোট করেছো, মৌ বোধ হয়। তো ম্যান্ডি আর মৌ বোধে প্রমোট করেছে, এবং অবশ্যই প্রিয়ার হয়তো কোয়ালিটি ছিল, কারণ কোয়ালিটি ছাড়া খুব ভাইরাল হতে পারে না, কোয়ালিটি ছাড়া কারোর ভিডিও চলে না। অনেক লোকই একটা সময় ভাইরাল হয়, পরে অনেক লোকের চ্যানেলই, এমনও চ্যানেল আছে 10 লাখ 12 লাখ সাবস্ক্রাইবার, চোখের সামনে দেখছি এখন 10K ভিউজ হচ্ছে না। ইনফ্যাক্ট তুমি জানো কলকাতা ক্যানভাস যে আমাদের বেঙ্গলি কমিউনিটির আইকন ছিল, তার চ্যানেলের অবস্থা তো আমরা সবাই জানি। তো সেখানে দাঁড়িয়ে প্রিয়া যখন একটা ভালো অ্যামাউন্ট ভিউজ পাচ্ছে, তার মানে তার চ্যানেলে কিছু না কিছু তো আছে, তুমি প্রমোট করেছো, বাকিটাও নিজেকে নিজে পুশ করে দাঁড় করিয়েছে। হ্যাঁ,
তোমার চ্যানেলের কোনোদিনও প্রমোট করেনি। এমনকি তোমার বর একটা কথা বলেছিল কল্পনা, আমি দেখি মাঝে মাঝে তোমার ভিডিও দেখলেন তা না, কন্ট্রোভার্সি ক্রিয়েটর তো সবার খবর রাখে, এই ঘর পাড়ার কাকিমা, আমাদেরকে তো লোকে পাড়ার কাকিমা বলে। হ্যাঁ, কি করে বললাম তোমাকে দেখি, তুমি তোমার বাড়ির মালিকের ঘরে পুজো ছিল, তুমি কি বলে এগুলিকে ডাটা বলে না কি বলে ডুগা ডাটা যাই বলে, তুমি ওগুলি কাটছিলে, দেখেছি সুন্দর করে। এবং তুমি খুব টিপটপ থাকতে ভালোবাসো, একদম সুন্দর করে স্নান টান করে এসে শাড়ি পরে নিচের ঘরে, তোমার বাড়ির মালিক তোমাকে খুব ভালোবাসে, এটাও দেখেছি। তো বেশ গুছিয়ে বসে করেছো, আবার একটুখানি পুজোটা দেখিয়েছো, তবে চলে গেছো, এগুলি দেখেছি। মাঝে সবসময় দেখা হয় না, মাঝে মাঝে দেখা হয়। এইগুলো তো দেখার সময় তোমাদের থাকে না, আমাদেরও থাকে না। পাড়ার কাকিমা হলো, আমাদেরও সংসার থাকে, আমাদেরও রান্না করতে লাগে, আমাদেরও ঘর থাকে, আমাদেরও ঠাকুর ঘর থাকে। তো মিনিমাম কাজ প্রত্যেকটি আমার মনে হয় ঘরের বউয়ের করতে লাগে। যারা খুব লাকি 2-3টা কাজের লোক আছে আমাদের মধ্যে কারো তাদের কথা আলাদা, যাদের নেই আমার মতো মানুষ, গরিব মানুষ, তো আমাদের এই কাজগুলি করতে লাগে, না আমি আবার আমাদের বলছি, করতে লাগে। তাই সবসময় ভিডিও দেখা হয় না, কিছু কিছু ভিডিও দেখা হয়। তো সেখানে দাঁড়িয়ে প্রিয়া হয়তো কন্টেন্ট নিয়ে ভেবেছে, তুমি হয়তো সময় পাওনি, দিল্লি আসার পর তুমি তখন কিছু ভিডিও দিতে, তারপর হয়তো ধীরে ধীরে এখন তুমি বারবার বলছো না, তুমি এখন একা থাকো, তার জন্য তুমি সেভাবে আর ভিডিও দিতে পারো না, কারণ তোমার এখন ছেলে লক্ষ্য, তোমার ভিডিও লক্ষ্য না, ছেলে লক্ষ্য। ঠিক আছে, ওই যে বললাম তোমার এর জন্য ভিডিও লক্ষ্য না, কারণ তোমার কাছে একটা রাস্তা আছে, তোমার বরের ইনকাম, তোমার কাছে একটা রাস্তা আছে, তোমার বরের পেনশন, সারা জীবন তোমার অ্যাসেট, শেষ দিন পর্যন্ত তোমার অ্যাসেট। তোমার চিকিৎসার জন্য তোমার ছেলের কোনো খরচ করতে লাগবে না, তোমার জন্য খরচ হচ্ছে। জানি না তোমাদের ছেলে মেয়েরা পায় কিনা 18 বছর পরে, সেটা আমার আইডিয়া নেই, কিন্তু তোমার জন্য তো তোমরা তো আর্মির ওয়াইফ, আর আর্মি তো টিল লাস্ট ব্রেথ তোমরা পেয়ে যাবে, শেষ দিন মতো পেয়ে যাবে, পুরো মেডিকেল খরচ পেয়ে যাবে, আর্মি হসপিটাল আছেই। এখন আর্মির ছেলেমেয়েরা পায় কিনা জানি না, আফটার 18 বছর পরে পায় কিনা জানি না, তবে হ্যাঁ বিভিন্ন জায়গায় চাকরি ক্ষেত্রে সুবিধাটা পায়, এমনকি ব্যাংক ট্যাঙ্কও চাকরিতে এক্স আর্মির ছেলে হলে সুবিধাটা পায়। তো সেখানে দাঁড়িয়ে তুমি অনেকটাই প্লাস পয়েন্টে আছো, আর সোর্স অফ ইনকাম বা রোজগারটা বেশি প্রিয়ার, হয়তো প্রিয়ার সেদিকটা দিয়ে প্লাস পয়েন্টে আছে। আর যায় না ঠুকাঠুকিটা হতেই পারে, যায় ঠুকাঠুকিটা হওয়া, যায় একটু কি বলবো আমি, যায় মধ্যে একটু নাটঘাট লবণ মার্কা নুন মার্কা কথাবার্তা হয়। হ্যাঁ, আর তুমি বলছো যে প্রিয়ার কোনো কথার উত্তর তুমি দেবে না, সেদিন প্রিয়াও বলেছিল তুমি ভিডিও করলে ও কোনো উত্তর দেবে না, কিন্তু এই কথাগুলি বললে পরে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের খুব কষ্ট হয়। তুমি উত্তর দেবে, প্রিয়া উত্তর দেবে, তুমি উত্তর দেবে, প্রিয়া উত্তর দেবে, মাঝখান থেকে আমরা সবাই মিলে একটু ঝাঁপিয়ে পড়ে এটার মধ্যে নুন মরিচ জিরার গুঁড়ো দিয়ে এটাকে মশলা করে প্রেজেন্ট করব। এক গ্রুপ তোমার দিকে যাবে, এক গ্রুপ প্রিয়ার দিকে যাবে, এটাই হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, সেই কাজ তোমরা বাধা দিলে কি করে হবে? আর যেটা তুমি বলছো যে প্রথম ইউটিউবার তুমি ছিলে, মানুষ প্রথম ইউটিউবারকে মনে থাকার থেকে বেশি কিন্তু কে বেশি সাকসেসফুল তাকে মনে রাখে। কে বেশি সাকসেসফুল তাকে মনে রাখে, প্রথম ইউটিউবার থেকেও কে সাকসেস বেশি পেয়েছে। তুমি বলবে না আমি সেভাবে রান করিনি, সেভাবে চালাইনি, সেটা তোমার প্রয়োজন নেই, তুমি সেভাবে রান করনি। আর প্রিয়া তোমার চ্যানেল নিয়ে কিছু বলেনি, এটা ঠিক কথা। তো প্রিয়া বলেছিল, আমার মনে আছে, প্রিয়ার ইন্সপিরেশন মনোজ দে, ঝাড়খণ্ডের সেই টেক চ্যানেল, তার মানে প্রিয়াও মনোজ দেকে দেখতো, এবং যখন মনোজদের ভিডিও দেখে সে নাকি ভেবেছে মনোজ দে যদি পারে মান্থলি এত টাকা রোজগার করতে, মনোজ তো বলেছিল তাহলে আমিও মনোজদের মতো করে দেখাবো, আমিও মনোজদের মতো এইভাবে রোজগার করে দেখাবো। প্রিয়ার ওই কথাগুলি আমারও মনে আছে, কিন্তু কখনো বলিনি যে আমার বড় যা আমাকে সাহায্য করেছে বা আমার বড় ভাসুর, যেটা তুমি বলছো তোমার বর তোমাদের সবাইকে শিখিয়েছে, এবং তুমি সবসময় চেয়েছিলে বরের পাশে দাঁড়াতে, বিউটিশিয়ানের কোর্স করেই হোক, ইউটিউব করেই হোক, মুরগি পেলেও। অ্যাকচুয়ালি কি জানো তো, প্রিয়ার রোজগার করাটা তোমার জন্য লাভের ব্যাপার, কারণ প্রিয়া রোজগার করাতে তোমার বরের অনেকটা ভার কমে গেছে। না হলে যদি প্রিয়া বা প্রিয়ার বড়রা সেরকম রোজগার না করতো, তোমাদেরই ঠেলতে লাগতো ঠেলাঘাড়ি, কারণ ছোট ভাই না খেয়ে থাকবে বা ছোট ভাইয়ের ঘরে কিছু কম আছে, ওটা দেখতে বড় ভাইয়েরও কষ্ট লাগবে, কোথাও না কোথাও তখন তোমাদেরও দিতে লাগতো। এখন অ্যাটলিস্ট প্রিয়ার ক্ষমতা আছে নিজেরটা নিজে করে নেওয়ার মতো, তাই না? সেখানে তোমার বরের ভারটা কিন্তু লাঘব হয়ে গেল, কারণ তোমার বর যেটুকুন আমি দেখেছি, দুই ভাইকে ভালোবাসে, দুই ভাইয়ের মধ্যে মিলটা আছে। সেখানে দাঁড়িয়ে আজকে প্রিয়া দাঁড়িয়েছে, তাতে আলটিমেটলি কিন্তু
বেনিফিট তোমার হয়েছে, নাহলে প্রিয়ার এই 2 ছেলের সংসার, প্রিয়ার নার্সিংহোমের টাকা, প্রিয়ার ওষুধের টাকা কিছু হলেও দিতে লাগলো, হলে নাই করে হলো 5,000 টাকা রাখ ভাই, চালিয়ে নিস, 2,000 টাকা রাখ ভাই, ওকে স্কুলে ভর্তি করে দিস। এরকম কিন্তু ভাইয়ের জন্য করতে লাগে। আজকের দিনে দাঁড়িয়ে তোমার কাছ থেকে 50 পয়সা ঠাকুর দিলে প্রিয়ার দরকার নেই। সেখানটা দাঁড়িয়ে কিন্তু আলটিমেটলি তুমি যদি ওকে ইউটিউব শিখিয়ে থাকো, তুমি যদি ওকে প্রমোট করে থাকো, তুমি যদি ওকে ব্যানার শিখিয়ে থাকো, প্রফিট কিন্তু হয়েছে। তুমি শিখিয়েছ, ও ওটাকে কেড়ে নিয়েছে, মানে করে দেখিয়েছে। তুমি বলছো না, আমি সবসময় চেয়েছিলাম সবাই মিলে কাজ করব, সবাই মিলে রোজগার করবো, তাহলে ভারটা কারোর গায়ে একা পড়বে না। সেই দিকটায় দিয়ে দাঁড়ালে দেখলে কিন্তু তুমি সাকসেস। কারণ এখন প্রিয়ার পরিবারের মালিক প্রিয়া এবং প্রিয়ার স্বামী। আর মোটামুটি ওরা যা রোজগার করেছে, যতই অস্বীকার করুক না কেন, ভালো অ্যামাউন্টে রোজগার করেছে। 4-5 বছর রোজগার করে ফেললে পরে প্রিয়ার আর সেরকম ইউটিউবে টাকা দরকার পড়বে না। কারণ প্রিয়া সেদিনও বলছিল ওর ফেসবুক থেকে নাকি বিশাল ইনকাম হচ্ছে। তাহলে ফেসবুক, ইনস্টা, ইউটিউব এত ইনকাম, প্লাস ব্র্যান্ড প্রমোশন, হসপিটালের থেকে এসেই ব্র্যান্ড প্রমোশন। হ্যাঁ, রোজগার তো পরিবারের জন্যই করছে, ও সন্তানের জন্যই করছে। তাহলে তোমারই লাভ আলটিমেটলি হলো শিখিয়ে দিয়ে। আর ঠিকই বলেছো দীপালি, তুমি বলছো তোমার বোনের জ্বলন নেই, তোমার বোনের মনটাও খুব ভালো, ঠাকুর করুক তাই যেন হয়। আর জ্বলন হয়তো নেই, কিন্তু কথার পৃষ্ঠা কথায় আমাকে কেন বলবে, কেন আমাকে সহ্য করতে হবে, এই ব্যাপারটা থাকে। একটা জায়ের মধ্যে না থাকে, জায়ের সম্পর্কটা আর বোনের সম্পর্কটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। যতই তুই করে বলুক, ওই যে কল্পনা বললো ওর পার্সোনাল ডায়েরি প্রিয়া পড়ে ফেলেছে, এটা কত বড় অন্যায়। কারোর পার্সোনাল ডায়েরি পড়াটা আছে কতটা মানে কি বলবো, এটাকে বিচক্ষণতা নেই বা অভদ্রতা নেই, ভাষা করা যায় না। কিন্তু প্রিয়ার কাছে তুমি চাবি দিয়ে গেছিলে, প্রিয়া ওটা পড়ে ফেলেছে। অথচ তুমি প্রিয়ার বোনের ডায়েরিটা থাকা সত্ত্বেও পড়োনি। এটা তোমার ভদ্রতা, যে তোমার ডায়েরিটা থাকা সত্ত্বেও তুমি পড়োনি, পার্সোনাল ডায়েরি, আর তোমারটা প্রিয়া পড়ে ফেলেছে। ওই যে বললাম, প্রিয়ার মধ্যে কিউরিওসিটি আছে, তুমি কি লিখেছো, কার সম্বন্ধে লিখেছো জানার একটা ইচ্ছা, হ্যাঁ, তাই পড়ে ফেলেছে। আর ওই যে শাড়িটার কথা বললে, যে দামি শাড়ি পরে নার্সিংহোমে চলে গেছিল, ড্রাই ক্লিন করতে লাগে, ঘরে ধোয়া যায় না, ওইগুলির মতো একটা সেন্স থাকতে লাগে যে আমি কি পরে যাব, হসপিটালে যাচ্ছি, নার্সিংহোমে যাচ্ছি। হয়তো ওর তখন সেই সেন্সটাই ছিল না, যে ও তো ভেবেছে নার্সিংহোমে যাচ্ছি, এটা বড় জায়গায় যাচ্ছি, হ্যাঁ এটাই পরে ফেলি। এটা তুমি বলনি, তোমাদের তো অনেক জাটা আছে, এখানের কথা এখানে কথা এখানে চলে যায়। তো এটা দেখো কোথায় কি পরবো, কোথায় কি পরবো না, শ্রাদ্ধ বাড়ির ড্রেস বিয়ে বাড়ির ড্রেস হবে না, বিয়ে বাড়ির ড্রেস শ্রাদ্ধ বাড়ির ড্রেস হবে না, এইসব সেন্স কিন্তু অনেক বড় বড় ইউটিউবারের থাকে না। এটা আমিও দেখেছি, এই জন্য আমরা ভিডিও অনেককে নিয়ে গেছিলাম, প্রিয়া না অন্যদেরকে নিয়ে দেখেছি। শ্রাদ্ধ বাড়ির ড্রেস বিয়ে বাড়ি, দুপুরের সাজ রাত্রের সাজ এক হয় না, এগুলির সেন্স থাকে না। প্রিয়া হয়তো ভেবেছে তার জীবনে প্রথম চাইল্ড আসছে, নার্সিংহোমে যাচ্ছে, এটা বিশাল ব্যাপার, সামথিং, হ্যাঁ, মা হওয়ার একটা আলাদা স্বাদ তো থাকেই, তাই হয়তো ওটা পড়ে গেছে। তো ওটা নিয়ে নাই বা কোনো কথা বললাম। তবে হ্যাঁ, পার্সোনাল ডায়েরিটা পড়াটা খুব ভুল করেছে। তবে হ্যাঁ, আমি কিন্তু তোমাদের 2 জায়ের মাঝে কোনোদিনও ঝগড়া লাগাইনি এবং আমি ঝগড়া লাগাতে চাইও না। তবে হ্যাঁ, যদি তোমরা মনে করো দুজন ঝগড়া করবে, আমার থেকে বেশি খুশি কেউ হবে না। কারণ আমি তোমাদের দুজনের ভিডিও যেহেতু দেখি, একদম ওই দিনে কি বলেছিলে তুলে 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 1000টা ভিডিও করতে পারবো। যদি তোমরা মনে করো আমাদেরকে রোজগারের একটা রাস্তা দেবে, কল্পনা তোমার নয় ভিডিও করার ইচ্ছা থাকে না, তোমার নয় ভিডিও দেওয়ার ইচ্ছা নেই, তোমার নয় রোজগার করার তো ইচ্ছা নেই, তোমার যা তুমি সন্তুষ্ট, তোমার যা তুমি হ্যাপি, কিন্তু হয়তো আমরা হ্যাপি না, আর আমাদের তো সেরকম রোজগারও হয় না, তাই যেখানে যা পাই কুড়িয়ে পাই তাই খাই। আর রইল বাকি প্রিয়া, ইয়েস, প্রিয়া ভালোবাসে ট্রেন্ডিংয়ে থাকতে, প্রিয়া ভালোবাসে কন্ট্রোভার্সি ছুড়ে দিতে। প্রিয়ার ভিডিও মানেই কোথাও না কোথাও কন্ট্রোভার্সি থাকে, কারণ প্রিয়া জানে কন্ট্রোভার্সি মানেই বিশাল ভিউজ। হ্যাঁ, তুমি সুন্দর কথা বলেছো যে তুমি থাম্বনেল বা টাইটেলে ওই প্রিয়ার ব্যাপারটা নিয়ে কথা বলেছো, যেটা বোঝাই যায়নি, খুঁজে বার করতে। এক্স্যাক্টলি প্রিয়া যখন তোমাকে নিয়ে বললো, তোমার অনেকগুলো ভিডিও দেখতে লেগেছে, কারণ কোন ভিডিওতে তুমি বলেছো এটা খুঁজে বার করতে। দেখলাম ওই গিফটের ভিডিওতে গিয়ে তুমি ওটা বলেছো, তো খুঁজে পেতে কষ্ট হয়েছে। নেক্সট টাইম থেকে যখনই কোনো কন্ট্রোভার্সি ডালবে, অ্যাটলিস্ট আমাদের জন্য, তোমার জন্য না হলেও একটা সুন্দর ধামাকাধার টাইটেল দেবে, থাম্বনেল দেবে, যাতে আমরা ঠাস করে টাচ করে ধরতে পারি, আর এটার ভিতরে মশলা আছে, এটার ভিতরে মশলা আছে। প্রিয়ার ব্যাপারটা ধরতে কষ্ট হয়নি, মশলা আছে, থাম্বনেলে বুঝে গেছি। তোমারটার সময় আমার খুব কষ্ট হয়েছে, কারণ কোনটাতে মশলা আছে আমাকে দেখতে লেগেছে। দেখো, টাইম যেমন তোমার কাছে কম, আমাদের কাছেও কম। তোমার তো আছে একটা ভিডিও করলে হয়ে যায়, আমাদের একটা ভিডিও করলে হয় না। হ্যাঁ না ভাই, পয়সা নেই, সত্যি কথা।
আর চাহিদা বেশি। সত্যি কথা, তুমি হ্যাপি, তোমার যা আছে যেটুকু তুমি খুশি, সেটা হয়তো আমাদের মাঝে নেই, সেটা হয়তো আমাদের মাঝে নেই, আরো 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 চাই। মানুষের কিছু কিছু লোক থাকে এরকম, তার মধ্যে তো আমি পড়েছি। সেখানে আমি বলবো তুমি ওই ধামাকাদার টাইটেল, ধামাকাদার থাম্বনেল দেবে যেন আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে গিয়ে খুঁজতে না লাগে। ওকে, আশা করি ওকে। চাইলে আরো অনেক কিছু বলতে পারতাম, কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, পাবলিক দেখবে না, আমাকে ধরে দাঁতানি দেবে। হ্যাঁ, অ্যাগেইন প্রিয়া, চালিয়ে যাও কন্ট্রোভার্সি, চালিয়ে যাও ট্রেন্ডিং। যদিও তুমি বলেছো তোমার যা প্রশ্ন উত্তর দিলেও তুমি ভিডিও করবে না, আর তোমার যাও বলে দিয়েছে ও উত্তর দেবে না। তোমরা যদি উত্তর না দাও তাহলে আমরা কেমন করে ভিডিও দেব? চোখ রাখবো তোমাদের পর্দায় যেন তোমরা কন্ট্রোভার্সি দিতে থাকো। ওকে, বাই। আর অ্যাগেইন কল্পনা, যখন কিছু বলবে ক্লিয়ার করে বলবে, কারণ আমি তখন সেটাই মনে হয়েছে যে মা বোন কাছাকাছি থাকা সত্ত্বেও কেন খাবার নিয়ে গেল না, সেটা তুমি জানি না। তোমার মা আতুর ঘরে ছিলেন। আর জ্বলনের কথা যেটা বলেছি সেটা হয়তো কল্পনা একদম জ্বলন নেই, কল্পনা অন্যরকম টাইপের মানুষ, তবে জায়ের মধ্যে থাকে, ঘরে ঘরে দেখবে। তোমরা দেখো না, মহাভারতই কি মহাভারত হতো যদি ধৃতরাষ্ট্র পাণ্ডু মিল থাকতো? আমাদের ধর্মের মধ্যেই তো আছে। পাণ্ডব পুত্র যদি কৌরব পুত্রদের মেনে নিত তাহলে কি এত লোক মারা যেত? তাই যায় গান্ধারী আর কুন্তির যতই মনে মনে মিল দেখাক না কেন টিভির পর্দায় বা বইতে, বাস্তবে মিল ছিল না। থাকলে কি গান্ধারী ধৃতরাষ্ট্র পারতো না দ্রৌপদীকে বস্ত্র হরণ থেকে বাঁচাতে? আর সেই দিন যদি দ্রৌপদীর বস্ত্র হরণটা না হতো তাহলে কি আর মহাভারত হতো? বাই।